ওই অর্থে অনেক বেশি যানজট কিংবা অনেক বেশি অসুবিধা সেটা হয় না। এটা না হওয়ার জন্য আমি মনে করি যে ধারাবাহিকভাবে সরকারগুলির কৃতিত্ব আছে। আ অনেকগুলি সেতু হয়েছে যে সেতুগুলি আগে ছিল না। আ রাস্তাঘাটের উন্নতি হয়েছে এবং যানবাহনের সংখ্যাও বেড়েছে। আর মানুষের মধ্যেও যেহেতু তারা পরপর বহু বছর এই ধরনের যানজট এবং ভোগান্তি হয়, তারাও নিজেদের মধ্যে গুছিয়ে নিতে পারেন এখন। তারা জানেন যে কি করলে আসলে কতটুকু ভোগান্তি এড়ানো যাবে। মানুষও সেইভাবে অগ্রিম টিকেট কাটেন, সময় ফিক্স করে নেন, আ ছুটি আগে পরে করে নেন। নানানভাবে তারা ম্যানেজ করেন। ফলে আমি মনে করি যে সেই কারণে এইবার ভোগান্তিটা আ খুব যে বেশি হয়েছে তা নয়। তবে যেটি হয় সেটি হচ্ছে যে এই যে প্রত্যেকবারই আমরা আশা করি যে ঢাকা শহর থেকে এত লোক বেরিয়ে যাবে কিন্তু ভোগান্তি হবে না। এটা আসলে একটা অসম্ভব চাওয়া। এইজন্য যে একটা নির্দিষ্ট সময়ে ঢাকা শহরের একটা বিরাট সংখ্যক লোক বের হয়ে যায়। একটা সার্টেন পয়েন্ট অফ টাইম অর্থাৎ ছুটির ১ বা ২ দিন আগে। ফলে এত বাস ট্রাক তো সারা বছরের জন্য থাকবে না। তাহলে সারা কি সরকারের এই এটা যে হচ্ছে লং ১ টাইম, দিন বা ২ দিন বা ৪ দিনের তাহলে কি চাপ। সরকারের লং টাইম ছুটিটা কোনো কাজে আসছে না? সরকার লং টার্ম ছুটি কাজে আসছে কিন্তু এই ছুটির মধ্যেও মানুষের বিবেচনা করা উচিত ছিল যে যাতায়াতের ব্যাপারটি তারা ২ দিন বা ৩ দিনের মধ্যে রাখবেন। অর্থাৎ আমরা কিন্তু ছুটি যেদিন শুরু হয় আমরা ঠিক সেই দিন থেকেই বাড়িতে ফেরার চেষ্টা করি। অর্থাৎ আমরা চাই ১০ দিনের ছুটি পুরোটাই আমরা বাড়ির মানুষের সাথে কাটাবো। সেটা না করে যদি আমরা ভাবতাম যে না আমরা ২ দিন দেরিতে যাব, ঈদটা ঢাকায় করে তার পরের দিন যাব, অথবা যারা আগে ছুটি পাচ্ছেন তারা আগে যাব এবং আগে ফিরবো, তাহলে এই বিষয়টা অনেক বেশি ম্যানেজেবল হতো। সারা দুনিয়াতে আপনি দেখবেন যে ক্রিসমাসের সময়, তারপরে বিভিন্ন পার্বণের সময় টিকিটের দাম বেড়ে যায়। প্লেনের টিকিটের দাম তো অসম্ভব বেড়ে যায় ডিসেম্বর মাসে। ফলে টিকিটের দাম বেড়ে যাওয়াটা কোনো অসুবিধাজনক বিষয় বলে আমি মনে করি না। আমরা চাই যে সারা বছর যে দামে টিকিট বিক্রি হচ্ছে, এই ক্রিসমাসের সময় সেই দামেই টিকিট বিক্রি হবে। রমজানের ঈদের সময় একই দামে টিকিট বিক্রি হবে। কিন্তু অর্থনীতির সূত্র অনুযায়ী যদি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকে, তখন এমনিতেই জিনিসপত্রের দাম বাড়তে থাকে। ঠিক একইভাবে চাহিদার তুলনায় সরবরাহ কমে যায় এবং সেই কারণে দাম বাড়ে। আমি দাম বাড়ার পক্ষপাতী না। কিন্তু আমরা তাহলে কিভাবে এটাকে অফসেট করব? এইবারের ভোগান্তির আরো কিছু কারণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে তেল রেশনিং হচ্ছে। তেল রেশনিং হওয়ার কারণে অনেক বাস বা বড় যানবাহন তারা তেলের জন্য লম্বা লাইন দিচ্ছিল এবং লাইন দেওয়ার কিন্তু কারণে এই সময় রেশনিংটা খুলে দিছে না সরকার, যেটা খুলে বাধা দিয়েছিল দিলেও কিন্তু পাওয়া একেবারে যায়? শেষ মুহূর্তে এসে। কিন্তু তার আগে যেটি হয়েছে তাদেরকে লম্বা লাইন দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছিল। ব্যক্তিগত যার ফলে গাড়ি অনেকে ব্যবহার করতে অনেকে পারে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, তারা এবার ব্যক্তিগত গাড়ি সেভাবে ব্যবহার করতে পারেন নাই। এবং এটা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন তারা লম্বা লাইন দিয়ে তেল নিচ্ছিলেন, তারা টাইম টেবিল মেইনটেইন করতে পারছিলেন না। অর্থাৎ ধরেন একটা বাস ছাড়ার কথা ১০টা ১০-এ, সেটা ছাড়তে পারছে না। তেল নিয়ে এসে ছাড়ছে হয়তো ১২টার সময়। এবং এটা হওয়ার কারণে আবার যেটা হচ্ছে যে একই সময়ে ১৫, ২০, ৩০টা বাস ছাড়ছে। যেটা আগে স্টেপ বাই স্টেপ ছাড়তো। তো এটার কারণেও একটা বের হয়ে যাওয়া বা ঢোকার মুখে এই যানজটটা হয়। তবে আমি এমন একটা জায়গায় থাকি যার কাছে একটা বাস টার্মিনাল আছে। আমি কিন্তু অন্যান্য বছরের চেয়ে এইবার সেই বাস টার্মিনালে কম জট দেখেছি। মানে যানজটের পরিমাণ অনেক কম ছিল এবং মানুষজন বেশ সহজেই বাড়ি যাচ্ছে, এটা আমি দেখেছি। এখন কেন এটা হয় এটা নিয়ে হয়তো আপনি আলাপ করতে পারেন পরে, অথবা যদি না করেন তাহলে আমি শুধু একটা কথাই বলব যে প্রত্যেক বছরই চাপটা কিন্তু ঢাকার উপরে বাড়বে যদি আমরা ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে না পারি। সমস্ত অফিস, আদালত, কল কারখানা, আপনি রাস্তার উপরে হকারদের দোকান থেকে শুরু করে চটপটির দোকান, মানে এমন কিছু নাই যেটা ঢাকা শহর ছাড়া বাইরে এই জিনিসটা হয়। আপনি ঢাকা থেকে বের হয়ে সাভারে গেলেও আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্যের পরিমাণ অনেক কমে গিয়েছে। এই ঢাকার উপরে এত চাপ, ফলে সারা বাংলাদেশের লোক ঢাকায় চাকরি, ব্যবসা, পড়াশোনা, কোচিং, চিকিৎসা সবকিছুর জন্য ঢাকায় আসতে হয়। এবং এই যে সকল কিছুর জন্য ঢাকায় আসবার ফলে ঢাকা থেকে মানুষ বের হওয়ার সময় অবশ্যই ভোগান্তি হবে। এটা তার মানে আটকানো সম্ভব ঢাকামুখী না। স্রোতকে আটকাতে হবে। ঢাকামুখী যে বসবাসের স্রোত এটা আটকাতে হবে। এত লোক ঢাকায় কেন থাকবে? এটা আমাদেরকে চিন্তা করতে হবে। ঢাকার জনসংখ্যা কিন্তু আরো ১ কোটি বেড়েছে বলে আমরা অন্তর্বর্তী সরকারের সময় একটা রিপোর্টে জেনেছিলাম। যে আমরা জানতাম ২ কোটির কিছু বেশি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা জানলাম যে এটাকে ৩ কোটি ছাড়িয়ে গেছে। এখন এই যে এত বিশাল জনগোষ্ঠী, এদের অর্ধেকও যদি বের হয়, এরা যদি ৩ দিনে বের হন ধরেন বা ৪ দিনে বের হন, তাহলে আপনি চিন্তা করেন ৪ দিনে ১.৫ কোটি লোক বের হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় ৪০ লক্ষের কাছাকাছি লোক বের হচ্ছে। এটা অস্বাভাবিক। আপনি আমাদের ওই ব্যাপারটা চিন্তা করেন, হজের বিষয়টা। সারা পৃথিবী থেকে ২০ লক্ষ থেকে ২৫ লক্ষ লোক হজে যায়। এটার জন্য ১ মাস যাতায়াত করতে হয়। প্লেনে যায় সেটা ঠিক আছে, কিন্তু ১ মাস যাতায়াত করতে হয়। সেইখানে আমাদের এখান থেকে ১.৫ কোটি লোক বের হয়ে যায় ৩ দিনের মধ্যে। এটা কিন্তু একটা বিশাল যাতায়াত, আচ্ছা, তাই না? এবং এইটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটা করতে পারি। গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে, আমাদের রেলগাড়ির সংখ্যা বাড়াতে হবে। এত লোক ক্যারি করার জন্য রেলগাড়ি এবং নৌপথ ছাড়া বাস, ট্রাক বা অন্য গাড়ি এটা কিন্তু কোনোদিনই সংকুলান করা যাবে না। এত বাস হলে আপনি রাখবেন কোথায়?
কিন্তু রেলগাড়িকে যেটা সুবিধা হয়, একটা রেলগাড়িতে কয়েক হাজার লোক একসাথে যেতে পারে, রেলগাড়ির পেছনে রেলগাড়ি ছাড়া যায় এবং রেলগাড়িগুলি সমস্ত স্টেশন ধরতে ধরতে যায়, ফলে একটা পথের সমস্ত জায়গাতেই মানুষ নামতে পারে, উঠতে পারে। ফলে রেলগাড়ি একটা সমাধান। আরেকটি সমাধান হচ্ছে নৌপথ। আমাদের নৌপথ যদি ঠিক হতো তাহলে আমাদের নৌপথে প্রচুর মানুষ যেতে পারতো। কিন্তু আপনি দেখবেন গরিবরা রেলগাড়ি এবং নৌপথেই যায় এবং তারা এমন অবস্থা তৈরি করে যে রেলগাড়ির লোকোমাস্টার জানালা দিয়ে ঘাড় বের করে লাইন দেখতে হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমি দেখলাম গামছা দিয়ে রেলগাড়ির সাথে মানুষ বেঁধে নিচ্ছে নিজেকে এবং সেইভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিচ্ছে। আর জাহাজে তো আপনি জানেন যে এটা রিডার্স ডাইজেস্টের একটা খুবই জনপ্রিয় একটা ছবি ছিল, রিডার্স ডাইজেস্টে, যে বাংলাদেশের মানুষ বাড়িতে ফিরছে ঈদের সময় এবং সেটা একটা জাহাজ, যে জাহাজটাকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মানুষ পানিতে ভেসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সিদ্দিক স্যার, আমি আপনার কাছে বলছি, আপনি ভাড়ার কথা বলছিলেন, কিন্তু বাস মালিক সমিতির যে বক্তব্য, তারা বলছে যে টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার পরে যদি বাড়তি ভাড়া নেয় সেটা তারা আটকাতে পারবে না এবং সেটা তাদের পক্ষে কঠিন। মানে কিন্তু আমরা তো জানি যে যে বাসটা, সে তো তার মালিক তো তা আছেই, তার সবাই চাকরি করে, তো তারা আটকাতে পারবে না কেন? তাদের এই যুক্তিটা কেন? দেখুন, এই ভাড়াটা আর সম্পর্কে এবার আমরা তিনটা কর্তৃপক্ষের বক্তব্য পেয়েছি। একটা হলো সরকারের পক্ষ থেকে, একটা হলো বাস মালিক সমিতির পক্ষ থেকে, আরেকটা হলো যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং এই বক্তব্যের মধ্যে একটা পরস্পর বিরোধী অবস্থান আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাস ভাড়া তো বাড়েনি, ক্ষেত্র বিশেষে কিছু কমেছে, এই ধরনের বক্তব্য আমরা যোগাযোগ মন্ত্রীর কাছ থেকে শুনেছিলাম। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি যেটা বলেছেন সেটা মানে তারা একটা ভয়াবহ চিত্র বাস ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তারা বলেছেন, এবং সরকার যাত্রী কল্যাণ সমিতির এই বক্তব্যকে তারা চ্যালেঞ্জ করেছে এবং তারা যুক্তি দিয়ে দিয়ে দেখিয়েছে যে যাত্রী কল্যাণ সমিতি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের মধ্যে সারবত্য নেই, এতটুকু মানে যেভাবে তারা উপস্থাপন করেছেন সেটা বাস্তব চিত্র নয়। মালিক সমিতির পক্ষ থেকে তো বরাবরের মতোই বলা হয়েছে যে সেটি অন্তত পক্ষে আপনার মানে টার্মিনালে এটা বাস ভাড়া বাড়ানো হয়নি। আপনি যেটা বললেন যে বাইরে যেটা হয়েছে, কিন্তু আমরা যদি বাস্তবতায় দেখি, আমি দেখেন গত 2 দিন ধরে কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু খুবই তৎপরতার সাথে একটা কথা আছে যে আমাকে 2 জন যাত্রী বলছে যে তার কাছ থেকে বাড়তি ভাড়া নিছে, কিন্তু তাকে বলা হচ্ছে যে আদালত যখন জিজ্ঞেস করবে তখন সে বাড়তি ভাড়াটা বলতে পারবে না। আমি যে কথাটা বলছি সেইখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ভ্রাম্যমাণ আদালত বেশ কিছু বাসকে তারা জরিমানা করছে, কাউন্টারকে জরিমানা করছে, তার মানে হচ্ছে যে বাড়তি ভাড়ার প্রসঙ্গটি এখানে আছে। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে বাড়তি ভাড়ার প্রসঙ্গ আছে। এবং এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে যাত্রীরাই, যেহেতু পরিবহন সংকট আছে, যাত্রীরাই কিছু ভাড়া বেশি দিয়ে তারা বাসে উঠতে চায়। আর তুষার ভাই যেটি বলছেন যে যেহেতু আমাদের চাহিদা অনেক, সরবরাহ সেই তুলনায় আমাদের গণপরিবহনের সংখ্যা কম, অতএব এই সময়ে মানুষও যে কোনো মানে প্রয়োজনে বাড়তি ভাড়া দিয়ে তারা যেতে চায়, আর যারা গণপরিবহনের মালিকানার সাথে যুক্ত আছেন এটাও তারা বাড়াতে চায়। তো আমাদের যেটা বাস্তবতা হলো যে এই যে প্রান্তিক মানুষ যারা ধরেন সচ্ছল, তারা কিছুটা এটার জন্য প্রস্তুত থাকে, যেতে পারে, কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদের পক্ষে এই বাড়তি ভাড়াটা যোগান দেয়া তাদের জন্য একটা রীতিমতো একটা দুঃসাধ্য ব্যাপার। এবং এই কারণেই আপনি দেখেছেন যে এই বছর আমরা দেখেছি যে গত 1-2 বছরের মধ্যে এইবার লঞ্চের যাত্রী সংখ্যা কিন্তু প্রচুর হয়েছে এবং লঞ্চের দুর্ঘটনা 2-1টা দুর্ঘটনাও হয়েছে। এবং আজকেও লঞ্চের মধ্যে ঝুলে থেকে একজন কিন্তু পানিতে পড়ে গেছেন, ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করেছে। তো এইবার কিন্তু এই বিষয়টা আমরা দেখেছি যে গণপরিবহনের যে বিশেষ করে বাস, ট্রাক, এবং রেলপথ, আবার রেলপথের চিত্র তো ভয়াবহ, মানে মানুষের যে উপচে পড়া ভিড় আমরা আজকেও দেখলাম শেষ মুহূর্তে। এবং এই মানুষগুলো কারা? যারা ধরেন গার্মেন্টস ওয়ার্কার বা বাংলাদেশে আমাদের যে রিক্সা বা অন্যান্য যে আমরা যে খাতগুলোতে তারা কাজ করে, হ্যাঁ, প্রান্তিক জনগোষ্ঠী, তারা শেষ মুহূর্তে বাড়িতে যাচ্ছে, দোকান যে কাজ করেন তারা যাচ্ছেন, এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে এবং বাড়তি ভাড়া গুনে তারা যাচ্ছেন। তো আমার কাছে যেটি মনে হয় যে এই অবস্থার মানে উন্নয়নের জন্য একটাই প্রয়োজন, মানুষ নিজে যদি একটু ভাগ করে যদি যাওয়াটা হয়। দেখেন ঈদের পরে যদি একটা বড় সংখ্যক মানুষ যায় তখন কিন্তু এই চাপেই থাকে না। ঈদের পরে আর কোনো পরের দিন কালকের থেকে দেখবেন যে গণপরিবহনে যাত্রীই নাই, এবং বাস মালিকরা সবসময় একটা যুক্তি দেখায় যে আমরা যাই খুব খালি আসে, সেই জন্য তারা জ্বালানি খরচটা ইয়া করার জন্য, এবং অনেক সময় তারা দাবি করেন যে তাদের এই বাড়তি ভাড়া নিয়েও সেটা তাদের পোষায় না, এরকম অভিযোগ আছে। তো আমরা যে অভিযোগই হোক আর যে বাস্তবতাই হোক, যে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে অসচ্ছল দরিদ্র জনগোষ্ঠী যারা এই সময়টায় একটা ছুটি পায়, প্রিয়জনদের কাছে যেতে চায়, তাদের
পরিবার গ্রামে বসবাস করে, তারা তো সেই যেভাবেই হোক যেতে চায়। তো সেইগুলোর কথাও বিবেচনা রেখে সরকারেরও একটা পরিকল্পনা থাকা উচিত, এবং মালিক সমিতি যারা আছেন তারা তো সারা বছর ব্যবসা করেন, এই সময়টা তাদের কিছুটা হলেও এই ব্যবসায়ী মনোবৃত্তি, যে সুযোগকে কাজে লাগিয়ে মুনাফা অর্জনের যে মনোবৃত্তি, সেটারও কিছুটা পরিবর্তন করা দরকার। তবে সরকারের মনিটরিংটা শেষ 2 দিন যেরকম হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের যোগাযোগ মন্ত্রী প্রথম থেকেই দেখি যে একটা অস্বীকার করার একটা প্রবণতা আছে। আমরা কিন্তু এটা চাই না। ওনারা যদি সবসময় বলতেন যে আমরা দেখছি বা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেওয়ার তৎপরতা থাকে, তাহলে মানুষের মধ্যেও একটা আস্থা থাকে। কিন্তু সরকারের পক্ষ থেকে যখন একটা অস্বীকার করার প্রবণতা থাকে, তখন এটা কিন্তু মাসুলটা সাধারণ মানুষকে দিতে হয়, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। তুষার ভাই, সরকারের এই মনিটরিংটাকে কিভাবে আপনি কি মনে করেন যথেষ্ট ছিল? সরকার মনিটরিং করেছেন, কিন্তু মনিটরিং করলেও যে সব জায়গায় সফল হয়েছেন বিষয়টা তা নয়। এই কারণে যে সমিতিগুলির যে দৌরাত্ম্য, এটা বন্ধ করা খুবই কঠিন। কারণ এই সমিতিগুলির মধ্যে সরকারের লোক থাকে সবসময়, এবং যে সরকার যখন ক্ষমতায় আসেন সেই সমিতি বা সরকার সমর্থক সেই সমিতিটা মূলত সব জায়গাতে উঠে আসেন এবং তারা এই কাজগুলি করতে শুরু করেন। এবং এই সমিতিগুলির মধ্যে এক ধরনের বন্ধুত্ব ভাব রয়েছে, এবং আমি যতদূর জানি যে তাদের মধ্যে এক ধরনের ভাগাভাগিও আছে। যে সরকার যখন ক্ষমতায় থাকেন তারা 80 ভাগ, আর যারা থাকেন না তারা 20 ভাগ, এইভাবে তারা শেয়ারিং, বার্টার ইত্যাদি করেন। এছাড়াও অন্যান্য নিয়ম আছে। আমি বিষয়টা অনেকের কাছ থেকে শুনেছি যারা এই কাজগুলি করেন আর কি, তাদের কাছ থেকে। টার্মিনালগুলির যে নিয়ন্ত্রণ সেগুলিও পাল্টে যায়, এবং টিকিট বেচা কিনা থেকে শুরু করে অন্যান্য রাস্তায় বিভিন্ন জায়গাতে টোল আদায় করা বা ইজারা, এই সব কিছু বদলে যায়, এবং সরকারের সমর্থক লোকেরা উঠে আসেন, এবং এদের হয়ে যারা এই কাজগুলি আদায় করেন এরাই তখন ওই সরকারের কর্মী বাহিনীতে পরিণত হন, যেটা আওয়ামী লীগের সময় হয়েছিল এবং এর আগেও হয়েছিল, তার আগেও হয়েছিল। এটা আসলে দেশে মানুষের কাজ না থাকার কারণে এই ধরনের কাজে মানুষ যোগ দেয়, এবং আমরা যত বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবো ততই এই বিষয়গুলি কমে আসবে। আর সরকার যেটা করতে পারেন, যত বেশি অটোমেটেড করে দেওয়া সম্ভব তত বেশি এটা কমে যাবে। যেমন টোল আদায়ের বিষয়টাকে যদি আমরা অটোমেটেড টোল গেটের ভিতর দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আর হাতে কোনো টোল আদায় করতে হয় না। রাস্তায় দাঁড়িয়ে কেউ গাড়ি আটকে লাঠি দেখিয়ে কম বেশি টাকা আদায় করা, চাঁদা আদায় করা, এই কাজগুলি করতে পারবেন না। গাড়ি ভেঙে দেবো, এটা ভেঙে দেবো, এইসব বলে মানুষকে ভয় দেখানো, এটা হবে না। আপনি জানেন কি না জানি না, আমরা শুধু এই কথাগুলি বলি। বড় বড় টার্মিনালে যখন কেউ মালামাল নিয়ে আসে, এক ধরনের কুলির কন্ট্রাক্টরি থাকে, এবং এই লোডার যারা, এরা আপনি মালে হাত না দিলেও তাদেরকে টাকা দিতে হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমাকে একজন ব্যক্তি অতি সামান্য সস্তা কিছু জিনিসপত্র পাঠিয়েছেন, কিন্তু বাক্সটা বড়। আমি সেটা যখন নিতে গেলাম তখন বলল যে এটা উপর থেকে যে নামানো হয়েছে, আমি নিজে এটা রিক্সা দিয়ে তুলে বা কোনো যানবাহনে করে নিতে পারবো, কিন্তু এটা যে নেমেছে এই টার্মিনালে, সেই কারণেই এই টাকাটা দিতে হবে, এবং এটা একটা নির্দিষ্ট টাকা আছে, এটা দিতেই হবে। এই টার্মিনালে যেভাবেই মাল আনুক, যদি বাসের ছাদে করে আনে, এই নিয়মটা কারা করছে? এটা কি এর কারা করেছেন আমরা জানি না, এটা হয়তো ওই যে কুলির কন্ট্রাক্টর ইজারা যিনি নিয়েছেন, বা আমি জানি না কে করেছে। এটা তো বৈধ না। এটা বৈধ অবৈধ আমি কিছুই জানি না, কিন্তু আমি জানতাম না, আমি তখন আরো কম বয়সী, এবং তখন এখনো এটা আছে এই নিয়মটা? আমার সম্ভবত আছে। আমি তো আর এরপরে এই কাজে কোনোদিন আমি সবাইকে না করেছি, কুরিয়ারে পাঠাতে বলেছি, কিন্তু সে যেটা করেছিল বাসে তুলে দিয়েছিল উপরে। তো এবং বাস থেকে ওটা যখন নামানো হলো, উপর থেকে ফেলে দিল, এবং আমি যখন এটা নেব তখনই কয়েকজন লোক এসে বললো যে আপনি এত টাকা দিলে তারপর এটা তুলতে পারবেন। তখন আমি এত পরিচিত না, অথবা তারা আমাকে পাত্তাই দিচ্ছিল না, ওইরকম একটা অবস্থা আর কি। আই ডোন্ট নো, এটা অনেক বছর আগের কথা, কিন্তু আমি এটা দেখেছি নিজে। এই বিষয়টা কিন্তু এখনো আছে বিভিন্ন জায়গায়। এমনকি আপনি যদি রেলওয়ে টার্মিনালে যান, তাহলেও দেখবেন কিছু কিছু জায়গাতে আপনার এটা ধরে ফেলবে তারা, ধরার পরেই বলবো যে আমাকে এত টাকা দিবেন, 20 টাকা বা 30 টাকা দিবেন, 50 টাকা দিবেন, এটা বলবে। এখন এই জিনিসগুলি কিন্তু নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। যেমন আপনি যদি পৃথিবীর যে কোনো দেশে এরকম টার্মিনালে যান, দেখবেন সেখানে লোক আছে ব্যাজ পরা, ড্রেস পরা, এবং আপনি যদি তাদের সাহায্য চান তারা আপনাকে এসে সাহায্য করবেন, এবং লেখা আছে আপনি কত টাকা তাদেরকে দিবেন, এটা লেখা আছে। এবং একইভাবে আমি মনে করি যে বাসের টিকিট, ট্রেনের টিকিট, এগুলি কাটার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, বাসের টিকিট তো কম বেশি খুব কম হয়। সাধারণত বাসের টিকিটগুলি একই দামের হয়। যেমন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, এসি চেয়ার কোচের ভাড়া কত বা স্লিপিং কোচের ভাড়া কত, কাছাকাছি হয়। ফলে এইগুলিকে মেশিনে নিয়ে আসতে পারলে খুবই ভালো হয়। অনলাইনে তো এখন টিকিট অনলাইনে হয়, কিন্তু আপনি জানেন কিনা জানি না, অনলাইনে প্ল্যাটফর্ম চার্জ নামে একটা চার্জ যারা অনলাইন প্রোভাইড করে তারা নেয়। কিছুদিন আগে সহজ নামে একটি প্রতিষ্ঠান রেলওয়ে টিকিটের কন্ট্রাক্ট পেয়েছিল। তারা যেটা করেছিল, প্ল্যাটফর্মে ঢুকলেই তাদেরকে টাকা দিতে হতো, আপনি টিকিট কাটেন কিংবা না কাটেন। এবং এই ঘটনা কিন্তু আরো অনেকে ঘটাচ্ছে। ডিজিটাল জায়গাতেও ভোক্তাদের যে স্বার্থ সেটা রক্ষা করা হচ্ছে না। যেমন আপনি যদি ফুড পান্ডাতে খাবারের অর্ডার দেন, তাহলে দেখবেন তারাও একটা প্ল্যাটফর্ম ফি নেয়।
আপনি 100 টাকার খাবার অর্ডার দিলেও যা নিবে, 1 টাকার খাবার অর্ডার দিলেও তাই নিবে। আপনি প্ল্যাটফর্মে ঢুকেছেন কেন? তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। অথচ তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা দিয়ে যারা খাদ্য বিক্রেতা তাদের কাছ থেকে কমিশনও নিচ্ছে। তাহলে আমি কেন ক্রেতা হিসেবে ওইখানে এই প্ল্যাটফর্ম ফি দিব? প্ল্যাটফর্ম তো 2 জন লোক একই সাথে ব্যবহার করছে। খাদ্য বিক্রেতা প্ল্যাটফর্মটা ব্যবহার করছে না, তাই না? তাহলে খাদ্য বিক্রেতা প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য তাকে কমিশন দিচ্ছে। আমিও কেনার সময় ঢুকলেই তাকে একটা অর্ডার প্লেস করলে প্ল্যাটফর্ম ফি দিচ্ছে। সরকারের এইসব জায়গাতে ঢুকে এই সাধারণ মানুষের যে